আচ্ছা বলুন তো, আজকের পর্ব শুরু করবার আগেই আপনাদের প্রত্যেককে একটা প্রশ্ন দিয়ে আমরা শুরু করব। পশ্চিমবঙ্গে এবার নতুন কিছু কি ঘটতে চলেছে? নির্বাচন কেন্দ্রিক অবশ্যই নতুন কিছু ঘটতে চলেছে কি, যেটা আগে ঘটেনি, আগে কোনো নির্বাচনে ঘটেনি? এই প্রশ্নটা কেন করলাম আপনাদের প্রত্যেককে, কারণ যত দিন এগোচ্ছে আপনারা একটু অবজার্ভ করে দেখবেন, লক্ষ্য করে দেখবেন, যত দিন এগোচ্ছে ততই কিন্তু বঙ্গ রাজনীতি উত্তপ্ত হচ্ছে। বিধানসভায় দেখুন কি অবস্থা, প্রতিদিন বিজেপি ওয়াকআউট করছে বিভিন্ন ইস্যুতে। সিঁদুর কথাটা মুখ্যমন্ত্রী, অপারেশন সিন্দুর, সিঁদুর কথাটা মুখ্যমন্ত্রীতে নাকি অ্যালার্জি। তৃণমূলের অনেকে বলছেন সেটিং, পাকিস্তানের সঙ্গে সেটিং। তৃণমূলের অনেক এমএলএ বলছেন, একদম রেপিউটেড এমএলএ, তারা বলছেন প্রধানমন্ত্রী কাপুরুষ। সমস্যা কোথায়? এই যে সিঁদুর শব্দটা, যেটা 99% মহিলা, অর্থাৎ সনাতনী হিন্দু মহিলা, প্রত্যেকে, আপনার বাড়ির মানুষ, আমার বাড়ির মানুষ, প্রত্যেকে কিন্তু পড়ে, তাদের কাছে এটা একটা আইডেন্টিটি। সেই অপারেশন সিন্দুর কথাটা নাকি মুখ্যমন্ত্রীর কাছে অ্যালার্জি হয়ে দাঁড়িয়েছে, এটা বিরোধীরা বলছেন। স্বাধিকার ভঙ্গের নোটিশ আবারও শুভেন্দু অধিকারীর নামে। তাহলে অন্য কিছু একটা ঘটতে চলছে। আপনারা হট সিটে হট টক, আপনাদের ওয়ান অফ দ্য ফেভারিট প্রোগ্রাম 5 বাংলা দেখছেন, আপনাদের সঙ্গে আমি শান্তনু। এবং কেন বললাম, কারণ এবারের নির্বাচন 2026-এর যে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচন কিন্তু একটু অন্য রকমভাবেই হবে। এরকমই কিন্তু প্রধান বিরোধী দল বিজেপি ইতিমধ্যেই নির্বাচন কমিশনে তারা বলেছেন। এবং কেন বললাম, কোনভাবে আলাদা, কেন আলাদা, কোথায় আলাদা, কিভাবে আলাদা, আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আজকের পর্বে। অর্কপ্রভ সরকার, আমাদের হট সিটে হট টকে যার বিশ্লেষণ, প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক, আপনারা চেনেন, জানেন, তার বিশ্লেষণ শোনেন, আমাদের সঙ্গে আছেন। অর্কদা, আপনাকে আজকের পর্বে স্বাগত। এর সঙ্গে আমরা বাংলাদেশও রাখছি। বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস কিন্তু ইংল্যান্ডে গেছেন, লন্ডনে আছেন, তার এই সফর নিয়েও কিন্তু নানান রকম স্টেটমেন্টস আসছে, এই নিয়েও কিন্তু আমরা আপনাদের সামনে রাখবো প্রসঙ্গ। অর্কদা, প্রথমেই আপনাকে বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এবং প্রবীণ সাংবাদিক হিসেবে আপনি বলছেন যে পশ্চিমবঙ্গে নতুন কিছু ঘটতে যাচ্ছে এবার, যেটা আগে ঘটেনি নির্বাচন কেন্দ্রিক। একটু ব্যাখ্যা করেন যদি দাদা। প্রথম কথা, পশ্চিমবঙ্গের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি থাকে, বেশ কয়েক দফায় ভোট হয়, রাজ্য প্রশাসনেরও ভূমিকা থাকে। এবার যেটা হবে, সম্ভবত রাজ্য প্রশাসনের ভূমিকাকে ন্যূনতম করে রাখা হবে। শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী নয়, বিভিন্ন রাজ্যের সশস্ত্র পুলিশও থাকবে এবারের নির্বাচনে। বিভিন্ন রাজ্যে, হ্যাঁ, উত্তরপ্রদেশের সশস্ত্র পুলিশ, মধ্যপ্রদেশের সশস্ত্র পুলিশ, রাজস্থানের সশস্ত্র পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি এরাও থাকবে। বেশ। এবং এরা যখন পশ্চিমবঙ্গে নির্বাচনের ডিউটি করতে যাবেন, নিজেদের রাজ্য ছাড়ার আগে সেই বাহিনীকে নির্দিষ্ট ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হবে। এমনও হতে পারে পশ্চিমবঙ্গে যত বুথ থাকবে, সেই বুথের ভিতরে বিভিন্ন রাজ্যের সশস্ত্র বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী ভাগাভাগি করে পাহারা দেবে। বুথের বাইরে অধিকাংশ জায়গায় কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং এরিয়া ডমিনেন্সের কাজও করবে। রাজ্য পুলিশের ভূমিকা খুব নগণ্য করে রাখা হবে। একটা পদে কেউ 3 বছর থাকলে নির্বাচন ঘোষণা হলে তাকে অন্য পদে বদলি করা হয়, এটা রুটিন। কিন্তু এবার রাজ্য প্রশাসনের বহু আধিকারিকই ভোটের কাজের সঙ্গে যুক্ত হতে পারবেন না। হয় তাদেরকে এমন পদে পাঠিয়ে দেওয়া হবে যার সঙ্গে নির্বাচনের কোনো যোগই নেই, বা অন্য রাজ্যে যেখানে নির্বাচন হচ্ছে সেখানে তাদের অবজারভার করে পাঠানো হবে। কারণ এই রাজ্য প্রশাসনের পরোক্ষ ভূমিকাতেও এখানে নির্বাচন সুষ্ঠু অবাধ হবে না। তাই সুষ্ঠু অবাধ করার জন্য যা যা করণীয় তাই করবে।
সেজন্য ভিন রাজ্যের পুলিশ বাহিনী থাকবে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি। শুধু কেন্দ্রীয় বাহিনী বুথ পাহারা দেবে তা নয়, ভিন রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনীকেও বুথ পাহারার কাজে নিয়োগ করা হবে। অর্কদা, এই জিনিস তো আগে হয়নি, না হয়নি, এবার প্রথম। মানে 2026 যেটা আপনি বলছেন এবার প্রথম হবে। দুটো প্রশ্ন করব। প্রথম, তাহলে কি রাজ্য প্রশাসনের ওপর থেকে ভোট করাতে চাইবে না নির্বাচন কমিশন? না, করাবে না। সেই সামান্য কিছু ভূমিকা থাকবে, বাকি আর ভূমিকা থাকবে না, এটুকু মোটামুটি সিদ্ধান্ত হয়ে গিয়েছে। কেন্দ্রীয় বাহিনী তো আগেও মোতায়েন করা হয়েছে, যেখানে কোনো গন্ডগোল নেই সেখানে কেন্দ্রীয় বাহিনী বেশি সংখ্যায় থাকে, যেখানে গন্ডগোল হয় সেখানে কেন্দ্রীয় বাহিনীকে খুঁজে পাওয়া যায় না, এবং কেন্দ্রীয় বাহিনীকে প্রপার ডিপ্লয়মেন্ট করা হয় না। আগে তো কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়মেন্টে রাজ্য প্রশাসনের উপর দায়িত্বটা ছিল, কিন্তু এবার সেটা থাকবে না। যেখানে কেন্দ্রীয় বাহিনী যত সংখ্যায় মোতায়েন করা দরকার তত সংখ্যায় থাকবে। অনেক সময় কেন্দ্রীয় বাহিনীর সঠিক সংখ্যায় পাওয়া যায় না, কারণ বিএসএফ, সিআইএসএফ তারা তো অন্য কাজেও ব্যস্ত থাকে। বিএসএফ তো সীমান্ত পাহারা দেয়, অনেক উপদ্রুত অঞ্চলেও থাকে। রাতারাতি সেখান থেকে বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করাও একটু অসুবিধা। তাই কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব একটু হালকা করতে বিভিন্ন রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনীকেও রাখা হবে। বেশ, অর্থাৎ বুথের ভেতর, যেখানে আমরা জানি রাজ্য সরকারি কর্মচারীরা সাধারণত বুথের ভেতরে থাকেন, প্রিসাইডিং অফিসার থেকে সেকেন্ড অফিসার থেকে যেরকম পোলিং অফিসার সব ক্ষেত্রে, এবং এই চাকরিয়ারা শিক্ষকরাও কিন্তু আমাদের স্টুডিও এসে বলেছেন যাদের আমরা ক্ষমতায় আনলাম তারাই প্রতারণা করলো। সেক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীরা কি স্পেসিফিক কোয়েশ্চেন বুথের ভেতরে যেরকমভাবে নির্বাচন পরিচালনা করেন থাকবেন, আর যদি সেটা হয় 25% আসছে সামনে দিয়ে, যদি সেটা সুপ্রিম কোর্ট কন্টেম্প্ট হয়, যদি রাজ্য সরকার না করে, শিক্ষকরা থাকেন, রাজ্য সরকারি কর্মচারীরাও থাকেন, কিন্তু কোনো চুক্তিভিত্তিক কর্মী বা কি বলে ওটাকে, মানে কেউ মারা যাওয়ার জন্য চাকরি পেয়েছে, কম্প্যাশনেট ক্রাইমে, তাদেরকে রাখা হবে না। বেশ বেশ বেশ, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা থাকতে পারেন। এই বিষয়গুলো যেখানে যেখানে গন্ডগোল হয়, রিটার্নিং অফিসার, যিনি প্রিসাইডিং অফিসার, তাদের ভূমিকাটাকে এবার আতশ কাচের তলায় নিয়ে গিয়ে জাজ করে তবেই তাদেরকে স্পেসিফিক দায়িত্ব দেওয়া হয়। মানে এই টোটাল ন্যারেটিভ বিরোধী দল গিয়ে করেছে ইলেকশন কমিশনে। তথ্য তো আছেই, সারা দেশের মানুষ জানে পশ্চিমবঙ্গে নির্বাচনে কিরকম সন্ত্রাস হয়, কত অভিযোগ ওঠে, গণনার সময় কারচুপি হয়, বিরোধী দলের কাউন্টিং এজেন্ট, পোলিং এজেন্টদের হুমকি দেওয়া হয়, তাদের পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়। সারা ভারতবর্ষে তো এটা হয় না, পশ্চিমবঙ্গে হয়। তো এটা সবাই জানে, তাই জেনে এগুলোকে রেকটিফাই করার প্রয়াস, এটাকে রাজনৈতিক অ্যাঙ্গেলে দেখা উচিত নয়। বিরোধী দলগুলোতে এই অভিযোগ তুলবেই, এবং সেই অভিযোগ যে একেবারে অসৎ তাও তো নয়। আপনার অ্যাসেসমেন্ট কী হওয়ার কথা? যদি এইভাবেই ভোট হয় আর যেটা আগে হয়নি, ডিফারেন্সটা কী হবে? সেক্ষেত্রে কি প্রত্যেক মানুষ নিজের ভোটটা দিক, তাতে যে জনাদেশ হবে সেটা সবাই মেনে নেবে। ভোট নিয়ে যেন, মানে আপনি বলছেন যে হোয়াটএভার যেটাই ম্যান্ডেট হোক সেটা যেন প্রপার ম্যান্ডেট হয়, সবাই নিজের মত অনুযায়ী ভোটটা দিক। এর ভোট ও দিয়ে গেল, ফলস ভোট হলো, এগুলো আমরা টলারেট করব না। সেই ম্যান্ডেট যার পক্ষে যাবে তাকে মানতে হবে। অভিযোগ তোলার কোনো জায়গা কোনো রাজনৈতিক দলকে দেওয়া যাবে না। মানে এটা অলরেডি প্ল্যান হয়ে গেছে, এবার ইমপ্লিমেন্ট হবে, এক্সিকিউট হবে আস্তে আস্তে। রাজ্য সরকার কি সেটাকে অ্যাকসেপ্ট করবে? রাজ্য সরকারের কোনো করণীয় নেই। নির্বাচন ঘোষণা হলে সব দায়িত্ব নির্বাচন কমিশনের, রাজ্য প্রশাসনের কোনো ভূমিকা থাকে না তখন। বেশ, অর্কদা, এবার যদি আমরা একটু বিধানসভার দিকে আসি, বিধানসভায় আপনি দেখেছেন, দর্শকরাও দেখছেন, প্রতিদিন বিজেপি কিন্তু ওয়াকআউট করছে এমএলএরা স্বাধিকার ভঙ্গের নোটিশ। সেই সিঁদুর নিয়ে অর্কদা এত কিছু কেন হচ্ছে? মানে সিঁদুর শব্দটা নিয়ে কেউ বলছেন যে প্রধানমন্ত্রী বেচতে আসছেন, শাসক দলের লোকরা বলছেন, কেউ বলছেন পাকিস্তানের সঙ্গে সেটিং হয়ে গেছে এই নিয়ে যুদ্ধ, অর্থাৎ এই অপারেশন সিঁদুর। অবান্তর কথা, সিঁদুর শব্দটায় আপত্তি এই কারণেই করছে, এনার্জি কোথায়? যে সিঁদুর সঙ্গে সনাতনীদের ভাবাবেগ জড়িয়ে। বেশ বেশ, আবার সিঁদুর শব্দটা ব্যবহার করলে যদি ভোট ব্যাংক অসন্তুষ্ট হয়, এটা নিয়ে এরা তো ভোট সম্প্রদায়ের কথা আপনি করছেন। যারা তৃণমূলকে ক্ষমতায় রেখেছে
তারা যদি অসন্তুষ্ট হয়, তো তাদের কথা ভেবে এগুলো করা হয়েছে। প্রথম কথা, বিধানসভায় যে আলোচনা হলো তাতে ব্রাত্য বসু আলোচনায় অংশ নিয়ে কি বললেন, এলোপাথারি গুলি চালানো। এক্স্যাক্টলি, এলোপাথারি গুলি চালানো হয়নি, বেছে বেছে ধর্ম পরিচয় জিজ্ঞাসা করে খুন করা হয়েছে। মুখ্যমন্ত্রী অনেক কথা বললেন যে নির্বাচন আসলেই যেন এটা পুলওয়ামা না হয়। তার মানে পাকিস্তান যে ফলস ফ্ল্যাগ অপারেশন এগুলো বলে অভিযোগ করে, মুখ্যমন্ত্রী হঠাৎ করে কেন বললেন যে নির্বাচন আসলেই যেন পুলওয়ামা না হয়? বেশ বেশ, তাহলে তার মনে কি কোনো সন্দেহ আছে পুলওয়ামাতে জওয়ানদের উপর যে হামলা হয়েছিল সেই হামলা নিয়ে? এই প্রশ্নগুলো উত্তরটা স্পষ্টি পাওয়া ভীষণ দরকার। আমার ধারণা উনি হয়তো কথার তোড়ে বলতে গিয়ে বলে ফেলেছেন, কিন্তু এটা আমার কানে লেগেছে যে নির্বাচন আসলেই যেন পুলওয়ামার মতো ঘটনা না হয়। কি ইঙ্গিত করতে চেয়েছেন একটু ক্ল্যারিফাই করলে ভালো হয়। অর্কদা আরেকটা ক্লারিফিকেশন আমাকে জিজ্ঞেস করবো, বিরোধী দলের নেতা কিন্তু কালকে সংবাদ মাধ্যমের সামনে বলছেন যে বিধানসভার ভেতরে মুখ্যমন্ত্রী যা বলেছেন, যেভাবে বলেছেন, পাকিস্তানের প্রাইম মিনিস্টারের নাম নিয়ে বলছেন যে সে শুনলে খুশি হবেন। এই স্টেটমেন্টের জন্য কিন্তু স্বাধিকার ভঙ্গ। আপনি এটা নিয়ে ওগুলোকে আমি এটা খুব গুরুত্ব দিই না। শুভেন্দুর বিরুদ্ধে 8 বার স্বাধিকার ভঙ্গের প্রস্তাব হয়েছে। আসলে শুভেন্দু তো তৃণমূল কংগ্রেস থেকেই এসেছে, ও তৃণমূল কংগ্রেসের ইনস অ্যান্ড আউটস জানে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর রাজনৈতিক আক্রমণে বিব্রতই হন। তাই শুভেন্দুকেও তিনি পাল্টা আক্রমণ করেন। এটা শুভেন্দুর নেতৃত্বের স্বীকৃতি, এটুকুই বলা যেতে পারে। কারণ মমতা জমানায় যে আগে যে দুজন বিরোধী দলনেতা ছিলেন, সূর্যকান্ত মিশ্র এবং আব্দুল মান্নান, তারা আপ টু দ্য মার্ক তাদের দায়িত্ব পালন করতে পারেন। এক্সটেনশন এই এক্সপেকটেশনটা ফুলফিল করতে পারেন। সূর্যবাবু আমরা সরকারের মন্ত্রী ছিলেন, ক্ষমতা হারিয়ে বিহ্বল হয়ে গেছিলেন, আর এতদিন বাদে বামফ্রন্ট সরকারের পতনের পর বিরোধী দলনেতা হিসাবে তার ভূমিকাটা খুবই সীমাবদ্ধ থাকে। আর আব্দুল মান্নান তার নিজের দলের বিধায়কদেরই সমর্থন সেভাবে পাননি, তাই তারা মানে মানুষের যা প্রত্যাশা সেই পূরণ করতে পারেনি। শুভেন্দু তার পরিষদীয় দলের উপর তার নিয়ন্ত্রণ আছে এবং শুভেন্দু খুব আক্রমণাত্মক। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী ছিলেন, সিপিএমকে 1 ইঞ্চি জমি ছাড়তেন না। এই শুভেন্দু তেমনি তৃণমূলকে 1 ইঞ্চি জমি ছাড়ছে না। সেই জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম বিরোধী শক্তির সমাবেশ বিন্দুতে পরিণত হয়েছিলেন। শুভেন্দু তাই চাইছে তৃণমূল বিরোধী শক্তির একমাত্র সমাবেশ বিন্দু হিসাবে নিজেকে তুলে ধরতে। অর্কদা, আমাদের এখানে বিজেপির যারা নেতা নেত্রীরা আসছেন আমাদের অন্য অনুষ্ঠানে, তারা বলছেন মুখ্যমন্ত্রী কখনো চাইবেন না শুভেন্দুকে কনফ্রন্ট করতে বিধানসভার ভেতরে। এটাই বিরোধী দল নেতার নাকি সব থেকে বড় অ্যাচিভমেন্ট। আপনার স্টেটমেন্ট? বিরোধী দল হিসাবে শুভেন্দুর ভূমিকা পজিটিভ। ও মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিরোধী নেত্রী হিসাবে কাজ করতেন সেটাকেই অনুসরণ করছেন। এটাই তার গ্রহণযোগ্যতা বাড়িয়েছে। এইটুকুই। বেশ অর্কদা, এবার যদি একটু খুব ইম্পর্টেন্ট জিনিস, এই দল বদলের ক্ষেত্রে যদি আমরা আসি, ইতিমধ্যেই জন মার্লাকে আমরা দেখেছি। আমি প্রশ্নটা করি না, সেক্ষেত্রে আমার যেটা প্রশ্ন থাকবে, শুভেন্দু অধিকারী প্রায় বিষয়ে বলে থাকেন যে তৃণমূলের অনেকের সঙ্গে যোগাযোগ আছে। ও প্রত্যেকের সঙ্গে বলছে, কাদের সঙ্গে যোগাযোগ আছে জানি না, অনেকেই পরে আসতে পারে, যোগাযোগ রেখে দেয়। দু দলের সঙ্গে যোগাযোগ থাকতে পারে, এটা তো ভালো, সুস্থ লক্ষণ। কেন যোগাযোগ থাকবে না? সামাজিক যোগাযোগ, সামাজিক অনুষ্ঠানে দেখা সাক্ষাৎ হোক, এটা তো সুস্থ একটা পরিবেশ, এটা থাকাটা খুব জরুরি। আপনি কি অ্যাপ্রিহেন্ড করছেন? মানে এখন ওসব নিয়ে কিছু বলার সময়ই আসেনি। যে কেউ যেখানে খুশি যেতে পারে, তাতে কিছু এদিক সেদিক হবে না। মানে আবারও তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, যা চলছে শুরু হবে। ও তো নির্বাচনের আগে হলে কিছু হয়, এবারও হয়তো হবে। কতটা হবে সেটা সময় বলবে, এতে ফলাফলের কিছু পরিবর্তন হবে না। বেশ অর্কদা, তাহলে এই ডিভিডেন্ড, এই যে এখন যা বিধানসভায় চলছে, এর ডিভিডেন্ড কার পাওয়ার চান্স আছে বলে আপনি মনে করছেন? মানে রোজ বিরোধী দল ওয়াকআউট করছে, কথা বলতে দেওয়া হচ্ছে না, তাদের বিচার করবে বিধানসভায় কার কি ভূমিকা, তার উপরেই বোঝা যাবে। দুটো পক্ষই তাদের নিজেদের অবস্থান ব্যক্ত করেছেন। মানুষ এর থেকে জাজ করবে যে কার অবস্থান তাদের চোখে সঠিক, তাদেরকেই সমর্থন করবে। ওকে অর্কদা, এবার যদি আমরা একটু বাংলাদেশের দিকে আসি,
বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস লন্ডন গেছেন এবং সেই লন্ডন সফর নিয়েও কিন্তু নানান রকম স্টেটমেন্টস আসছে, নানান রকম প্রতিক্রিয়া আসছে। এক্স্যাক্ট কি চাইছেন, মানে শেখ হাসিনার পার্টটা আমি পরে আপনাকে জিজ্ঞেস করবো, বাট এই যে তার ইউকে সফর কিভাবে দেখছেন আপনি? না, উনি গেছেন, উনি একটা কি পুরস্কারের জন্য গেছেন, কিংস চার্লস ওরকম একটা কি অ্যাওয়ার্ড, হিউম্যানিটেরিয়ান হারমোনি অ্যাওয়ার্ড। যদিও ওই কিংস ফাউন্ডেশনের ওয়েবসাইটে কিংসের নাম নেই, অনেকগুলো সংস্থার কথা আছে। সেই সংস্থার প্রতিনিধি হিসেবে ইউনূস যদি পুরস্কার নেন তো আলাদা কথা। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তার দেখা হচ্ছে না, তারেক রহমানের সঙ্গে তার বৈঠক হবে। সেই বৈঠকে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির দিশাটা দেখা যাবে। কিন্তু ইউনূসের যেটা সরকারি সফর, ঢাকঢোল পিটিয়ে বলা হচ্ছিল যে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, ব্রিটেনের রাজার সঙ্গে দেখা করবেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তার দেখা হচ্ছে না। কিয়ার স্টারমার কানাডায় আছেন, তারপর তিনি G7 বৈঠকে যোগ দেবেন, এখন ফিরবেন না। তা ইউনূসের তো জানা উচিত ছিল তিনি সরকারি সফরে যাচ্ছেন, সে দেশের প্রধানমন্ত্রীর অ্যাভেলেবিলিটি আদৌ আছে কিনা সেটা না জেনেই তিনি চলে গেছেন। এটাই হচ্ছে প্রশ্ন, এ কী ধরনের রাষ্ট্রপ্রধান? আসলে ইউনূসকে স্বীকৃতি কেউ দিতে চাইছে না। ইউনূস জোর করে বলছে যে আমায় স্বীকৃতি দাও, আমার সঙ্গে ছবি তোলো, আমার সঙ্গে শীর্ষ বৈঠক করো। কিন্তু পৃথিবীর বহু রাষ্ট্রপ্রধানের আপত্তি আছে ইউনূসকে স্বীকৃতি দিতে, কারণ অনির্বাচিত, অসাংবিধানিক, অগণতান্ত্রিক একটা সরকারের প্রধান হও। বেশ, এটাই কারণ। বেশ, কিভাবে দেখছেন মানে তার এই ইংল্যান্ড সফরের পর শেখ হাসিনার পার্ট থেকে তিনি যদি বাংলাদেশে আসেন, কিংবা আপনার কোনো অ্যাপ্রিহেনশন যে কবে নাগাদ এটা হতে পারে? এবং নির্বাচনের ক্ষেত্রে যেভাবে মোহাম্মদ ইউনূস ডিক্লেয়ার করেছেন, আপনি বলেছেন অন্য পর্বে আমাদের যে সেই সময় নির্বাচন হবে না যেহেতু ফেস্টিভ সিজন। শেখ হাসিনা ভারতেই আছেন, থাকবেনও ভারতে। আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে, নিচের তলায় আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে। নির্বাচনে তারা যদি অফিসিয়ালি প্রতিদ্বন্দ্বিতা না করতে পারে, নির্দল হিসাবে করবে, প্রতিদ্বন্দ্বিতা করবে। এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন কি আদৌ হবে? যে ডেট ডিক্লেয়ার করা হয়েছে সেটা বুঝতে গেলে আরো মাসখানেক সময় লাগবে। একটা নির্বাচন তো ইউনূসকে করতেই হবে। যতক্ষণ না ইউনূস নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট প্রতিশ্রুতি দিচ্ছেন, ততক্ষণ বাংলাদেশের এই অচলাবস্থা কাটবে না। এবং সমস্ত রাজনৈতিক দলে কিন্তু নির্বাচন চায়, শুধুমাত্র ইউনূসের ঘনিষ্ঠ ছাত্ররা ছাড়া। বিএনপিও চায়, বিএনপি ডিসেম্বর বলেছে, ইউনূস এপ্রিলে বলেছে। তো ইউনূস যদি একটা মধ্যপন্থায় আসা যায়, জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির গোড়ায় স্বচ্ছন্দে নির্বাচন হতে পারে। এটাই তারেক রহমানের সঙ্গে ইউনূস বৈঠক করবে, ওই বৈঠকের উপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপ্রকৃতি। ওকে, অর্থাৎ একদম শেষ প্রশ্ন আপনাকে করব, একটু মানে অন্য টপিকে গিয়ে করব, যে টপিকটা আমরা কভার করে এলাম। আমাদের এখানে বিজেপির যারা নেতানেত্রী আসছেন তাদেরকে আমরা জিজ্ঞেস করছি অন্য অনুষ্ঠানের জন্য যে 2026-এ কি আপনারা 100 পেরোবেন? যেহেতু 77 ছিল, 100 পেরোবেন। তাদের ভেতর থেকে বিস্ফোরক, আমি নাম বলছি না, মানে অন্য পর্বে দর্শকরা দেখবেন, তিনি বলছেন, বিজেপির খুব বড় একজন লিডার, তিনি বলছেন তৃণমূল 26-এ 26 পেরিয়ে দেখাক, মানে তৃণমূল 2026-এ 26 পেরিয়ে দেখাক। এবং আপনি যেটা বললেন নির্বাচনের ক্ষেত্রে এবং যেভাবে নির্বাচন হবে, যেটা আগে বাংলায় হয়নি, সেও বলছে যে আমরা যেভাবে বলে এসছি, ডেপুটেশন দিয়ে এসছি, নির্বাচন কমিশনকে বলেছি, এইভাবে নির্বাচন হবে, যেখানে ভিন রাজ্য থেকে কিন্তু অফিসিয়ালসরা আসবেন এবং নির্বাচন এখানে কন্ডাক্ট করবেন। বলুন। প্রথম কথা, অতীতের মতো নির্বাচন যদি হয় তাহলে বিজেপি 105 থেকে 10টা আসন পাবে। আরেকবার কথা যদি রিপিট করেন। অতীতের মতো নির্বাচন যদি হয়, মানে 21-এ কিংবা যে আগে যা হয়েছে 24, হ্যাঁ, 105 থেকে 10টা পাবে। 105 থেকে 110। বেশ। আর যদি ফুল প্রুফ সিস্টেমে হয়, প্রত্যেক মানুষ ভোট দিতে পারে, এই পুলিশের কোনো ভূমিকা না থাকে, যেভাবে আপনি বললেন প্রশাসনের কোনো ভূমিকা না থাকে, তাহলে বিজেপি 170টা আসন পাবে। 170টা পাবে, মানে দে উইল ফর্ম দ্য গভর্নমেন্ট। আর যদি আপনি আগে যেভাবে হয়ে এসছে ওই 105 থেকে 10-এর মধ্যে, মানে 77 থেকে বাড়বে। খুব ইন্টারেস্টিং। বেশ, তাহলে হিন্দু ভোট সুইং হচ্ছে বলছেন? হচ্ছে। ওকে, ওর কথা অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনারা শুনলেন, খুব গুরুত্বপূর্ণ কিন্তু আজকে
হট সিটে হট টকে আমরা যে কটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম তাতে অর্কদা বিশ্লেষণ করে বললেন, ভালো করে শুনবেন, আমাদের এখনো পর্যন্ত যদিও সময় অনেকটা বাকি আছে, আরো অনেক চেঞ্জেস হবে, আরো অনেক এদিক ওদিক হবে, আরো অনেক দলবদল হবে, কিন্তু যদি আগের মতো নির্বাচন হয়, মানে যেভাবে নির্বাচন হয়ে এসছে, যেখানে আমাদের রাজ্যের পুলিশ আছে, কেন্দ্রীয় বাহিনী যেখানে অফকোর্স থাকবে, কিন্তু যেভাবে এবার নির্বাচন হওয়ার কথা চলছে কিংবা অর্কদা যেমনটা আপনাদেরকে বিশ্লেষণ করে বললেন সেভাবে নির্বাচন হয়, তাহলে কিন্তু 170+ বিজেপি মানে সরকার গঠন করবেন। আর যদি আগের মতো নির্বাচন হয় তাহলে কিন্তু 100+, যেটা যে ফিগারটা অর্কদা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সামনে বললেন, তাহলে দুক্ষেত্রেই বিজেপি কিন্তু সিট বাড়ছে। এবং পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ফেস করতে চান না বিধানসভায়, এই জন্যই স্বাধিকার ভঙ্গ। কেন? কারণ শুভেন্দু অধিকারী তৃণমূলের একদম বেস্ট প্রোডাক্ট, আমরা আপনাদেরকে সব পর্বেতেই বলে এসেছি, এবং তার সে তৃণমূলকে যেভাবে জানে চেনে, হয়তো মুখ্যমন্ত্রী জানেন যে শুভেন্দু অধিকারী কতটা তৃণমূলের বেস এবং কতটা তৃণমূলের সব রকম খবর জানেন। আমাদের আজকের পর্ব এ পর্যন্তই, এবং হট সিটে হট টক চলতে থাকবে, বিভিন্ন টপিক নিয়ে চলতে থাকবে, বিভিন্ন ইস্যুস নিয়ে চলতে থাকবে, আপনারা দেখবেন। আর অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক ট্রাইব টিভি বাংলার পর্দায়। ভালো থাকবেন, নমস্কার। কিভাবে লাগায় এগুলো, কে লাগায় এরকম ভাবে?